আমি রাহাত মাহফুজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 17তম আবর্তনের একজন শিক্ষার্থী। আমরা প্রতিদিনের মতো 19 তারিখেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ভাই এবং জাফর ভাই সহ আমরা একসাথে আড্ডা দিচ্ছিলাম। এর মধ্যেই 6টা 10 থেকে 15-এর মধ্যে জাফর ভাইয়ের কাছে একটা কল আসে। জাফর ভাই হতভম্ব হয়ে আমাদেরকে বলে যে আমাদের জুবায়ের আর নেই। আমরা তখন বিষয়টি বিষয়টি নিয়ে আমরা সবাই অবাক হয়ে যাই যে একটু ভালো একজন মানুষ হুট করে এই ব্যাপারটা আমরা নিতে পারতেছিলাম না। তো আমরা তড়িঘড়ি করে ঘটনাস্থলে পৌঁছাই। আমাদের যেতে 10 থেকে 15 মিনিট টাইম লাগে। আমি এখানে সবার প্রথমে এখানে পৌঁছাই 6টা 28-এর দিকে। তো ফার্স্টে যে এই ঘটনাটা ঘটে, আমাদের ওইখানে ঢুকতে দিতে যাচ্ছিল না। আমার সাথে আরও 2টা ছোটো ভাই ছিল। তো পরে আমরা যখন তাদের সাথে অনেক বেশি বার্গেনিং করা শুরু করি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট পরিচয় দেওয়ার পরে তারা যখন না খুলে, তখন আমি সাংবাদিকের পরিচয় দিয়ে বলি যে আমি সাংবাদিক। এগুলো বলে আমি তখন ভিতরে ঢোকার ট্রাই করি। পরে যখন আমি ভিতরে ঢোকার পরে আমি হতভম্ব হয়ে যাই। নিচের 2টা কনস্টেবল ছিল, তারা আমাকে দেখে পুরো ভয় পেয়ে যায়, যেন না জানি তারা কি ক্রাইম করছে বা আমি কেন এখানে উপস্থিত হলাম। আমি তাদের দিকে না তাকিয়ে আমি ভিডিও ফুটেজ নেওয়া স্টার্ট করি এবং ছবি ক্লিক করতে শুরু করি। তারা আমাকে বারবার বাধা দিচ্ছিল, বাট তাদের কথা আমি না শুনে আমি ভিডিও করা স্টার্ট করি। এবং আমি যখন প্রথম সিঁড়িতে যখন উঠি, তো প্রথম সিঁড়িতে উঠাতে ওই টাইম থেকে রক্তটা গাঢ় হতে শুরু করে। ওইখানে আমি ফার্স্ট ব্লাডটা দেখতে পাই। যখন প্রথম সিঁড়ি কাভার করে আমি যখন দ্বিতীয় তলায় যাই, ওখানে গিয়ে আমি পুরো অবাক হয়ে যাই যে ওইখানে একটা মানুষ মারা যাওয়ার আগে যে আর্তনাদটা, সেটা মানে সেই দোতলায় 2টা ফ্ল্যাট ছিল। 2টা ফ্ল্যাটেই জুবাইদ ভাই নক করেছে, বাট দরজাটা যে খোলা হয়নি, সেই রক্তের ছাপগুলো আমরা দেখে বুঝতে পেরেছিলাম। তো আমরা যখন ওই দোতলাতে 2টা ফ্ল্যাটে নক করি, একটা ফ্ল্যাট থেকে কোনো আওয়াজ আসেনি এবং অন্য একটা ফ্ল্যাট থেকে আমাদের অকথ্য ভাষায় কিছু গালাগালি করে। তো আমরা ওইখানে না দাঁড়িয়ে 3 তলায় উঠতে শুরু করি। তো 3 তলা শেষ হওয়ার 2-3 সিঁড়ি নিচেই জুবাইদ ভাইয়ের নিথর দেহটা পড়েছিল। তো আমরা ওইখানে কিছুক্ষণ অপেক্ষা করি এবং উপরে দেখতে পাই যে এসআই পলাশ সহ আরও দুইজন কনস্টেবল এখানে উপস্থিত ছিলেন এবং একজন এসি ছিলেন। তো তারা ওইখানে ছিলেন। আর 2-3 জন ব্যক্তিকে দেখতে পাই, যাদের দেখে আমার মনে হয়নি যে সেই বাসার কেউ হবে। মনে হয়েছে এলাকার কেউ মাতব্বর বা এরকম বড় কেউ মানুষ হবে, এরকম কিছু একটা। তো এর মধ্যেই জাফর ভাই সহ আরও অন্যান্য আমাদের ভাই ব্রাদাররা সংগঠনে ওনারা চলে আসে। তো তাদেরকে ওইখানে রেখে আমি আর টাইম নষ্ট না করে আমি নিচে চলে আসি যে আসলে সিসি ক্যামেরার কই আছে বা এইগুলা ডাটা কালেক্ট করার জন্য আমি নিচে চলে আসি। তো নিচে আসার পরে আমি অবাক হয়ে যাই যে ওই পুরো বাসার ভিতরে বা বাসার বাইরে 1-150 মিটারের মধ্যে কোনো সিসি ক্যামেরার ফুটেজ নেই, মানে সিসি ক্যামেরা নেই। তো আমি কি করি, তো আর ওই বাসার যে ইন্টেরিয়রটা যেমন, ওইটা আসলে একটা গলি দিয়ে ঢুকে, মানে গেট পার হওয়ার পরে 2-3টা বাসা, ওই একটা 2-3টা বাসায় যাওয়া যায়। তো এরকম একটা ব্যবস্থা। তো আমি যখন পিছনের দিকে যাওয়ার ট্রাই করি, তখন দেখি পিছনের দিক থেকে তালা দেওয়া। তো আমি পরে ঘুরে পিছন দিক থেকে যখন যাই, তখন গিয়ে আমি আরও বেশি অবাক হই যে ওইখানকার বাসার যে মেইন গেট, মানে আরও 2টা বাসা আছে ওইদিকে, তো তাদের যে মেইন গেটগুলো ওই দিক দিয়ে বের হওয়ার, তো তাদের বাসার তালা 2টা করে তালা দেওয়া। তো নর্মালি যদি সেফটির জন্য আমরা চিন্তা করি যে বাসায় তালা দিয়ে যাওয়া আসার সময় খুলে আমরা ঢুকবো, কিন্তু 2টা তালা দেওয়ার তো কোনো সুযোগ নেই বা কেউ দেয় না সাধারণত। হয়তো বা রাতে গভীর রাত হলে পারে 10টা 11টার দিকে দেয়, কিন্তু বিকেলবেলা এরকম দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। এই জিনিসটা আমার একটা খটকা দেয়। তারপরে আমি যখন আশেপাশে সবাইকে জিজ্ঞেস করি যে আসলে ঘটনা কি, কখন হয়েছে, তো তারা আমাদের কিছু বলতে রাজি হয় না। পরে তাদের সাথে অনেক বার্গেনিং করি, তারপরে তারা মাঝে মধ্যে অনেকে বলতে থাকে যে আমরা এটা নিয়ে কোনো কথা বলতে চাই না, বা অনেকে বলে আমি এটা জানি না, আমি এটা মানে এইটা সম্বন্ধে কিছু বলতে রাজি না, এরকম টাইপের কথা বলে। তো আমি সময় নষ্ট না করে আগাতে থাকি আর সবাইকে জিজ্ঞেস করতে থাকি। প্রায় 150 মিটার পার হওয়ার পরে একটা চাস্টল মামা একটু
বলেন যে হচ্ছে তিনি একটু বলতে রাজি হন, তখন আমি আমার এক ভাইকে বলি গোপনে ভিডিও করার জন্য বলি। তো তখন সেই মামা যে কথাটা বলে যে আমি রেগুলার 5টার দিকে দোকান খুলি, ঠিক তেমনই আজকেও আমি দোকান খুলেছি। আহ, তো আমি যখন আসার পরে আমি শুনতে পাই যে অলরেডি মারা গিয়েছে একজন, এরকম কথা শুনতে পাচ্ছিলাম। তো তার মানে কথা হচ্ছে, তো উনি যখন 5টায় আসে তারও 10-15 মিনিট বা আধা ঘন্টা আগে মারা গিয়েছে, এরকম একটা পরিস্থিতি। পরে যখন একটু সামনে যাই, তখন সিসি ক্যামেরা একটা ফুটেজ পাই। আরও একটু পরে প্রায় 200-250 মিটার হবে এই জায়গায়। তো তখন দেখতে পাই যে হচ্ছে 4:42-43-43 দিকে যে দুইটা ছেলে দৌড়িয়ে যাচ্ছে, এরকম একটা ভিডিও পাই। তো তখন আমরা ওই জুবাইর ভাইয়ের রুমমেটদের সাথে কথা বলি। কথা বলার পরে জানতে পারি যে তিনি ঠিক 4:30টার দিক বাসা থেকে বের হয়েছে, এবং তখন বারবার মেয়েটা তাকে কল দিচ্ছিল যে ভাই আপনি কই আছেন। তো একটা সাধারণ অর্থেই তো শিক্ষার্থী বলে না বারবার যে ভাই আপনি কোথায় আছেন। তো এই জায়গাটা আরেকটু খটকা লাগে। এবং যখন আমরা মেয়ের সাথে কথা বলি, মেয়েটা বলে যে আমি পরে আবারও কল দিয়েছিলাম যখন ভাই আরেকটু কাছাকাছি আসছিল বাসার আশেপাশে। তো তারপরে নাকি তাকে ট্র্যাক করা শুরু করে যে লোকেশন এক্সাক্ট কই আছে। তো তখন আমার মাঝে পুরো খটকাটা লাগে যে আসলে একটা স্টুডেন্ট কেন বারবার জিজ্ঞেস করবে যে স্যার আপনি কই আছেন। তখন আমি ওই আগের যে ভিডিওটা যে স্টুডেন্ট মামা করেছিলাম, তখন আমি সাথে সাথে পোস্ট করতে যাই। ওই টাইমে আমি লক্ষ্য করি যে আমি দোতলায় যে ফার্স্ট ফুটেজটা নিয়েছিলাম 6:31-এর দিকে, তো ওই ফুটেজে একটা ন্যাকড়া ব্যবহার করা হয়েছিল, তো ব্লাড মোছার জন্য। তো আমি তখন আমি আর মাথায় আসে যে আসলে ধরেন যদি বাইরে থেকে কেউ এসে যদি তাকে হত্যা করে চলে যায়, তো এখানে ব্লাড মোছার জন্য তো কেউ ন্যাকড়া ইউজ করবে না। আর আমাদের জানানো হয়েছে প্রায় 1.5 ঘন্টা পরে আমরা কেন বিষয়টা জানবো। এগুলো তো চাঞ্চল্যকর ঘটনা। আমাদের বাসার সামনে বা আশেপাশে কোথাও হলে আমরা তো চাবো দ্রুত বিষয়টা আইনের আওতায় আনতে বা সবাইকে জানাবো আসলে ব্যাপারটা এরকম হয়েছে। এটা তো লুকোচুরির কিছু নেই। তো আসলে ওই পর্যায়ে আমি যেটা মানে ফিল করি বা বুঝতে পারি যে আমার এই 20-30 মিনিটের ইনভেস্টিগেশনে যে এখানে ওই পুরা ফ্ল্যাটের প্রত্যেকটা মেম্বার এর সাথে ওতপ্রোতভাবে জড়িত। কারণ ওই বাসার দোতলা থেকে 5তলা পর্যন্ত ওনারা প্রত্যেকটা ফ্যামিলি তাদের রিলেটিভ এবং ক্লোজ রিলেটিভ। 3তলায় যার বাসার ঠিক সামনে মার্ডারটা হয়েছে, তিনি বর্ষা মানে যে মেয়েটা প্রধান আসামি জুবাইর ভাই যাকে পড়াতে যেতেন, তার হচ্ছে আপন মামা। আর দোতলা থেকে শুরু করে তার চাচা, মামা, ফুফুর বাসা এরকম। তো তখন আমি এসে সবাইকে বলি যে ছবিটা দেখিয়ে যে এই বাসার সবাই এখানে এরকম এঙ্গেজ ছিল, এই যে ন্যাকড়াতে মশা হয়েছে। তো সবাইকে যখন এক্সপ্লেন করে, তখন আমরা পুলিশের এগেনস্টে স্লোগান দেওয়া শুরু করি যে আসলে প্রশাসন এর ভিতরে কোনো কারচুপি রয়েছে। তো তখন প্রায় তখন 7টা বেজে গিয়েছে। তো তখন আমি যখন এই স্লোগানটা দিই, তারপরে আমি প্রথম যে সাক্ষাৎকারটা দিই, তখন কোনো সাংবাদিক ওখানে উপস্থিত হয়নি। তো ওই প্রেস দেখে আমি জিনিসটা এক্সপ্লেন করি। আর এর মধ্যে পুলিশদেরকে যে এগেনস্টে যে স্লোগানটা দেওয়া শুরু করি আমরা সবাই, তারপরে পুলিশ একটু মুভমেন্ট করা শুরু করে। তারও আধা ঘন্টা পরে পিবিআই আসে, সিআইডি আসে, এনএসআই এরা এসে ব্যাপারটা অন্যদিকে করে ব্যাপারটা আসলে নর্মালাইজ করার ট্রাই করে। তো এতক্ষণে আমাদের মোটামুটি বোঝা হয়ে গিয়েছিল যে আসলে এর সাথে এই ফ্যামিলিটা পুরো ওতপ্রোতভাবে জড়িত। আর তারপরে আমরা যখন এই ব্যাপারটা ওইখান থেকে লাশটা আসে, আমরা আরও তারা তদন্ত করে, তাদের দিকে আমরা সব কিছু দিই, কিন্তু তারপরে লাশটা নিয়ে আসা হচ্ছিল না। তো প্রশাসন এখানে অনেক বেশি গড়িমসি করেছে। এখানে ব্যাপারটা দিনের আলোর মতো পরিষ্কার ছিল যে এখানে পুরো ফ্যামিলি ভিকটিম। প্রাথমিক তদন্তের জন্য হলেও সবাইকে অজ্ঞাতনামা হিসেবে পুলিশ কাস্টডিতে নেওয়া উচিত ছিল, কিন্তু শুধুমাত্র বর্ষাকে নিয়ে আসা হয়েছে। এখানে 3য় তলার যে তার মামা, 2য় তলার যে মেম্বারগুলো আছে তাদের বাসার মধ্যে ব্লাড দেখতে পেয়েছি। তাদের বাসার ভিতরে যখন যাওয়া হয় তখন ব্লাড মোছার যে একটা চিহ্ন, ওইগুলো দেখতে পেয়েছি। তো ওভারঅল সব কিছু মিলে পুলিশ এখানে সব কিছু হাইড করে। আর ওইখানে যে আমার প্রেস ব্রিফিংটা ছিল, যেগুলো আমি নিজে থেকে যেগুলো বুঝতে পেরেছি ইনভেস্টিগেশন করার পরে, তো সেই ব্রিফিংটাই আজকে 21 তারিখ পুলিশ সেম জিনিসটাই
পাবলিকের সামনে আনে, কিন্তু তার মধ্যেও আরও কিছু কিছু ব্যাপার ব্যাপার তারা হাইড করে। সেগুলো হচ্ছে যেমন ওই ফ্ল্যাটের যে মেম্বারগুলো যে তাদের রিলেটিভ বা ওই ফ্যামিলির কেউ এর সাথে জড়িত না, এই জিনিসগুলো তারা এইখানে হাইড করে। তো আমি একটা সাধারণ একটা শিক্ষার্থী হিসেবে যদি আধা ঘন্টার মধ্যে জিনিসটা মোটামুটি কাভার করতে পারি ব্যাপারগুলো, যে কারা এর সাথে দায়ী আর কারা ভুক্তভোগী, তো পুলিশের কেন 2 দিন লাগলো? আর আরেকটা যে সবচাইতে চাঞ্চল্যকর ঘটনা, সেটা হচ্ছে ওই দিন রাতে 19 তারিখ রাত ঠিক 4টার দিকে আমরা তখনও থানায় অবস্থান করছিলাম। তো তখন হুট করে দেখি পলাশ শুরুর থেকে শেষ পর্যন্ত বর্ষার আশেপাশ থেকে সে সরেনি। ইভেন তাদের তো আমরা যখন নোটিস করি 4টার দিকে সে ওভার ফোনে কারোর সাথে কন্ট্যাক্ট করছে, এরকম কিছু একটা। পরে দেখি যে উনি বর্ষার মামা সহ আরো 4-5 জন থানার পিছিয়ে রয়েছেন। তো আমরা অবস্থান বুঝতে পেরে আমরা তাকে যে ওইখান থেকে তাকে আমরা ধরে ওসি সাহেবের রুমে নিয়ে আসি এবং এসআই পলাশকেও ওইখানে নিয়ে আসার পর তাদের যখন আমরা ফোর্স করা শুরু করি, তাদের যখন আমরা জিজ্ঞাসাবাদ শুরু করি, তখন এক পর্যায়ে দেখা যায় যে তারা জিনিসগুলো অস্বীকার করে। কিন্তু একটু পরপর বর্ষার মামার ফোনে বারবার কল আসা শুরু করে। তো কলের মধ্যে ইশারা ইঙ্গিতে এরকম বোঝানো ছিল আপনি খাইছে কিনা, খাওয়ানো হয়েছে কিনা, শেষ কিনা। তো ওই জিনিসগুলোতে নর্মাল আমরা শিওর হই। ওসি সাহেব ওইখানে ছিলেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল সাংবাদিক সমিতির সকল মেম্বাররা ছিলেন, বিভিন্ন ক্যাম্পাস প্রতিনিধিরা ছিলেন, সবাই ওখানে উপস্থিত ছিলেন। ওভার ফোনে আমাদের সব ট্র্যাক রেকর্ড রয়েছে। তো সবাই আমরা ওইখানে কনফার্ম হই যে এসআই পলাশ সহ আরও যারা ছিলেন, এসি সহ আরও যারা ওইখানে গিয়েছেন, তো তারা একটা পক্ষ এর সাথে কানেক্টেড। ও আর সবচাইতে যে কনসার্নের ব্যাপারটা, ওসি স্যারকে না জানিয়ে একটা স্পটে তারা কেন গেল? আর একটা তারা যে গিয়েছেন ওই জায়গায়, এসআই পলাশ সহ আরও এসি যারা ছিলেন, আরও কনস্টেবল, তারা থানাতে ইনফর্ম না করে ওখানে আনঅফিসিয়ালি গিয়েছেন। আর একটা সবচাইতে বড় ব্যাপার যে একটা এসি যখন একটা স্পটে যাবেন, মিনিমাম 2টা পুলিশের ভ্যান ওইখানে উপস্থিত থাকাটা স্বাভাবিক, কিন্তু ওনার সাথে 2-3 জন মাত্র নামমাত্র কনস্টেবলটা ছিল। আসলে এই ব্যাপারটার পিছনে একটা বড় চক্রান্ত চলছে। বর্ষার ফ্যামিলি সহ বর্ষাকে এখানে সেভ করার একটা পায়তারা চলছিল। বাট আমরা যখন অনেক বেশি ফোর্স করি, আমরা এই জিনিসগুলো সমাধান করে তারপরে আমরা 6টা-7টার দিকে আমরা সব কিছু ক্লোজ করে তারপরে আমরা বাসার দিকে যাই। তো ওভারনাইট ব্যাপারগুলো এরকম চলতে থাকে। তো আসলে এই জিনিসগুলোর পিছনে কাদের বা কারা এর সাথে সম্পৃক্ত, তো এই ব্যাপারগুলো আমাদের সামনে তুলে আনা হোক এবং বর্ষার ফ্যামিলি প্রত্যেকটা মেম্বারকে আইনের আওতায় আনা হোক এবং তাদের যে ফল্টগুলো বা তারা এর সাথে যে কানেক্টেড ছিল, এই জিনিসগুলো আমাদের সামনে আসুক। আর কোন মহল পুলিশের কারা এর সাথে সম্পৃক্ত ছিল, তাদেরও আমাদের সামনে আইনের আওতায় এনে তাদের বিচার করা হোক। আমরা 3 দিন যাবৎ রাজপথে রয়েছি। আমরা আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইতিহাস, ঐতিহ্য, আমরা লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশের মধ্যে মাথা উঁচু করে রয়েছে। আমরা কিভাবে অধিকার আদায় করে নিতে হয় এটা আমরা খুব ভালো করে জানি। 52তে ভাষা আন্দোলনে আমাদের রফিক ভাই জীবন দিয়েছেন এবং আমাদের ইতিহাসে এমন অনেক বীর রয়েছে যারা এই লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে এই জগন্নাথটাকে বা আরও অনেক বেশি সমৃদ্ধ করেছে। তো আমাদের জোর দাবি, জাতীয়তাবাদী ছাত্র দলের মেম্বার হিসেবে আমার জোর দাবি, আমার দলের সংগঠনের ভাই এবং আমার ভার্সিটির বড় ভাই হিসেবে তার বিচারের সুষ্ঠু তদন্ত হোক এবং এর পিছিয়ে যারা রয়েছে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে কঠোর থেকে কঠোর শাস্তির আওতায় নিয়ে আসা হোক। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।